নমস্কার, সুপ্রভাত। শুরু করছে এডুকেশন অনলাইন, সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। ইতিমধ্যে গোটা বিশ্ব জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি, কোথাও যেন ত্রাহি ত্রাহি রব। গোটা বিশ্বের পরিস্থিতি আমাদের এই মুহূর্তে ভাবতে বাধ্য করছে। একদিকে গোটা 2 বছর ধরে কোভিড পরিস্থিতির কারণে গোটা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, ভারত সহ বিশ্বের তাবর তাবর দেশগুলি তাদেরকে ভাবতে বাধ্য করা হয়েছে, কারণ তাদের যে অর্থনীতির গ্রাফ সেটা কোন পথে এগোবে, সেই অর্থনীতির গ্রাফকে আরও কতটা উঁচু জায়গায় নিয়ে যাওয়া যায়, অর্থাৎ কতটা বৃদ্ধি করা যায়, সে নিয়ে যখন দুশ্চিন্তার মেঘ, তখন তার মধ্যেও দেখা গিয়েছে একেবারে হালফিলের ঘটনা। কারণ ইউক্রেনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তোমরা সবাই জানো, এবং ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতি, রাশিয়ার আক্রমণ, এবং এখনও একের পর এক জায়গা দখল নিচ্ছে তারা, অর্থনীতিতে একটা বড়সড় জোরালো প্রভাব পড়তে চলেছে। কেন বলছি আজকের এই অর্থনীতির কথা? তার কারণ আমরা জানি যে কিছুদিন আগেও যখন আমরা আফগানিস্তানের পরিস্থিতি দেখেছিলাম, তখনও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যে আফগানের সঙ্গে যেরকম ভারতের এতটা ভালো একটা বাণিজ্যিক সম্পর্কের লেনদেন, আদান প্রদান, আমদানি রপ্তানির একটা জায়গা রয়েছে, সেই সুদূর বহু বছর ধরে এই সম্পর্কটা এতটা ভালো জায়গা রয়েছে, কিন্তু তখনও মনে হয়েছিল যে আফগানের পরিস্থিতিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের সঙ্গে এবং বিশ্বের আরও বেশ কয়েকটি দেশের অর্থনীতি ব্যবস্থার প্রভাব পড়বে না, তো হয়েছিল তেমনটা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভাবতে বাধ্য হতে হচ্ছে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের, তা হলো যখন কোভিড পরিস্থিতিতে এইভাবে ঘুরে দাঁড়ানো যখন একটা বড় চ্যালেঞ্জ সবকটি দেশের কাছে, তখন এই যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউক্রেনের অর্থনীতি তো কার্যত ভেঙে পড়েছে। শুধু তাই নয়, গোটা বিশ্বে বিশেষ করে ভারতের অর্থনীতির ক্ষেত্রেও কি প্রভাব পড়বে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। তাই প্রভাব অবশ্যই পড়বে। আর তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের অবশ্যই একটা আলোচনার বিষয়। আমরা আজকে অর্থনীতি নিয়েই আলোচনা করব, এবং তার জন্য তোমরা আমাদের সঙ্গে থাকছো। শুধু তাই না, অর্থনীতি কি, অর্থনীতির মূলত আজকে তার কি প্রভাব, তার কি সুদূর প্রসারী এফেক্ট, এবং অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য যে কতটা কষ্টসাধ্য সেই জায়গাটা কতটা ওভারকাম করতে হয়, কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের হালফিলের অবস্থা অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, ভারতীয় অর্থনীতির আদৌ চাঙ্গা হবে কি, এই সমস্ত বিষয় কিন্তু আজকে একটু আলোচনার মধ্যে রাখবো। এবং অর্থনীতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের প্রাঞ্জল স্যার, প্রাঞ্জল দেব। তাকে শুরুতে স্বাগত জানাবো, আপনাকে অনেক স্বাগত জানাবো আজকে এডুকেশন অনলাইনে। এবং নমস্কার। একদমই। এবং আমাদের যারা এডুকেশন অনলাইনের একটা নিয়মিত পড়ুয়া দর্শক রয়েছে, তারা জানে যে মূলত এই ক্লাসটা থেকে তারা অনেক কিছু শিখতে পারে, অনেকটা উপকার হয়। তাই তো আমরা প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে এই এডুকেশন অনলাইন তোমাদের জন্য আমরা নিয়ে আসছি। তো আজকের ক্লাসটা একটু দেখি কি হতে চলেছে, কারণ স্যার আমাদের কিভাবে কি বোঝাবেন আমরা স্যারের উপরেই ছাড়বো, সরাসরি আসবো আজকে আলোচনায়। স্যার, আমরা ক্লাস শুরু করবো। হ্যাঁ, তো মোটামুটি গত বৃহস্পতিবার থেকে যে আমাদের খবরটা আছে আমাদের কাছে, যে ইউক্রেনে একটা হামলা হয়েছে রাশিয়ার, তো সেইটার যে এফেক্টটা সেটা কিন্তু অটোমেটিক্যালি তার পরের দিন থেকে এবং সেদিন থেকেই কিন্তু পুরো বিশ্বজুড়ে সেটার প্রভাব কিন্তু পড়তে থেকেছে, দেখা শুরু হয়ে গেছে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্টক মার্কেটের দাম কিন্তু পড়ে যাচ্ছে বিভিন্ন, তারপরে সোনার দাম যে বেড়ে যাচ্ছে, তারপরে ক্রুড অয়েল যেটা রয়েছে সেগুলোর দাম কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে। তো এই যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু যে কোনো দেশের পক্ষে খারাপ, সেটা যে কোনো শক্তিশালী দেশ হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতির সাফার কিন্তু তারা করবে। রাশিয়া যদিও একটি শক্তিশালী দেশ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তাদেরও একটা অর্থনীতির কিন্তু প্রভাব ঘটবে, নেগেটিভ দিকে কিন্তু যাবে। আর ইউক্রেন যেহেতু এমনিতেই একটু কম ক্ষমতাপূর্ণ দেশ রাশিয়ার তুলনায়, সেক্ষেত্রে ইউক্রেনের অর্থনীতি কিন্তু সেভাবে আরও বেশিভাবে কিন্তু প্রভাবিত হবে। তো এক্ষেত্রে যদিও আমরা বলতে পারি যে প্রায় 400 কিলোমিটার দূরে তোমার রয়েছে, 4000 কিলোমিটার দূরে প্রায়, তো ইউক্রেন অবস্থিত। সেক্ষেত্রে আমরা হয়তো ধারণা করতে পারছি দেশটা তো অনেক দূরে ভারত থেকে, তা ভারতে কি কোনো এফেক্ট কি এর পড়বে না, বা নাও পড়তে পারে, এরকম কিন্তু অনেকে ভাবছে। কিন্তু সেটা কিন্তু নয়, কারণ গ্লোবালাইজেশন যে হয়েছিল, নতুন শিল্পনীতি যখন এসেছিল 1991 সালে, আমাদের যেটা এলপিজি মডেল অর্থাৎ লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন এবং প্রাইভেটাইজেশন, এই যখন মডেলটা এসেছিল, তখন কিন্তু এই গ্লোবালাইজেশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিকভাবে এবং অর্থনৈতিক এবং পলিটিক্যালি কিন্তু এক একটা দেশ আরেকটার সঙ্গে যুক্ত ছিল। তো এখানে বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন দ্রব্য আমদানি এবং রপ্তানি হয়, সেগুলোর ক্ষেত্রে একটু প্রভাব পড়বে। তারপরে আমাদের ভারতে কিন্তু
ইউক্রেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভোজ্য তেল যেগুলো আছে, যেরকম সানফ্লাওয়ার অয়েল যেগুলো হয়, সেগুলো কিন্তু ইউক্রেন থেকে আমাদের আমদানি হয় ভারতে। এছাড়া বিভিন্ন যুদ্ধের যে আমাদের যুদ্ধাস্ত্র বা বিভিন্ন যে অস্ত্রশস্ত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু রাশিয়া থেকে আবার আমাদের ভারতে আমদানি হয়। বিশেষ করে অ্যালুমিনিয়াম এবং তামা যে রয়েছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভারত আমদানি করে কোথা থেকে না, তোমাদের রাশিয়া থেকে। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রভাবগুলো কিন্তু পড়বে, কারণ যখনই কোনো একটা দেশের যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়, তখন কিন্তু সেই দেশের উৎপাদন ব্যবস্থা কিন্তু পুরোটাই ভেঙে পড়ে, যার ফলে কিন্তু সেক্ষেত্রে জিনিসপত্রের সাপ্লাই যেটা রয়েছে প্রত্যেক দেশে, যেরকম কি এখন ইউক্রেনটাতে হচ্ছে, যে অন্যান্য প্রোডাক্ট কিন্তু উৎপাদন একদমই বন্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু সাপ্লাইটা কমে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই সাপ্লাই যদি কমে, সেই দেশে কিন্তু মুদ্রাস্ফীতির প্রবণতার সৃষ্টি হয়। এছাড়া আমাদের রাশিয়া থেকে কিন্তু পুরো বিশ্বে প্রায় 20% ন্যাচারাল গ্যাস যেটা রয়েছে, সেটা কিন্তু বিশ্বের 20% ন্যাচারাল গ্যাস কিন্তু আসে রাশিয়া থেকে বিভিন্ন দেশে। সেরকম কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু চুক্তির মাধ্যমে, যে বাণিজ্যিক চুক্তি হয়েছিল, সেই চুক্তির মাধ্যমে কিন্তু ইন্ডিয়াতে প্রায় 25% ন্যাচারাল গ্যাস কিন্তু তোমার রাশিয়া থেকে আমদানি হয়। তো সেক্ষেত্রে ন্যাচারাল গ্যাসের কিন্তু আমদানিটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিছুটা ধাক্কা খাবে, এবং ন্যাচারাল গ্যাস যেটা রয়েছে সেটা কিন্তু তোমার দামটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়া কিন্তু তোমার যেসব রাশিয়া থেকে কিন্তু প্রায় 13% মানে 13% কিন্তু ক্রুড অয়েল যেটা রয়েছে, সেটা কিন্তু আমদানি হয় ইন্ডিয়াতে। সেক্ষেত্রেও কিন্তু তোমার বিশ্বের বাজারে যেরকম তেলের দামটা বাড়বে, সেরকম কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু তেলের দামটা বা ক্রুড অয়েল যেটাকে বলে, আমরা অপরিশোধিত তেল যেটাকে বলি, সেটার কিন্তু দামটা বৃদ্ধি পাবে। এবং এই দাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু বিভিন্ন মার্কেটের বিভিন্ন ব্যবসার যে তোমার শেয়ারের দাম রয়েছে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে, বা স্টক মার্কেট ডাউন হয়। নিফটি বা বিভিন্ন যে স্টক মার্কেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখন আমরা দেখলে যাচাই করে দেখবো যে আগের তুলনায় কিন্তু অনেকটাই দাম বেড়ে গেছে। এছাড়া কিন্তু দেশের যে টাকার ভ্যালু, সেটাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এবারে এই জিনিসটা কেন ঘটে সেইটা আগে আলোচনা করি, তারপরে এর মোকাবিলাটা কি করে করা যাবে, বা কি করে আমরা দেশটা, বা এই যে দেশগুলো যুদ্ধকালীন পরিস্থিতির সম্মুখীন হয়, সেই দেশগুলো কিভাবে আবার ঘুরে দাঁড়াবে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রথম যেটা আসছে যে ক্রুড অয়েলের দামটা কেন বাড়ে। তো প্রথমে যেসব দেশগুলো থেকে ক্রুড অয়েলটা রপ্তানি হয়, অর্থাৎ যে দেশগুলো ক্রুড অয়েলগুলো তৈরি করতে পারে, মানে যে উত্তোলন করে, সেই দেশগুলোতে যদি যুদ্ধকালীন পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির জন্য যে ব্যয়টা, সেই ব্যয়টা কিন্তু এই তেল থেকেই তারা তোলে। তার কারণ কি, এই যে যুদ্ধ হচ্ছে, তার জন্য যে সব খরচাপাতিগুলো হচ্ছে, যেরকম যুদ্ধাস্ত্র তৈরি করতে বা বিভিন্ন পরমাণু বোমা বা বিভিন্ন যে যুদ্ধে যে ব্যবহার করা যে জিনিসগুলো লাগছে, সেগুলোর জন্য যে ব্যয়, সেটা কিন্তু একমাত্র তেল থেকেই তারা তুলতে পারে। কারণ তারা জানে যে রপ্তানি যত হবে, যে ক্রুড অয়েলের চাহিদা কিন্তু বিশ্বের বাণিজ্যে একটা সর্বোচ্চ চাহিদা সম্পর্কিত একটা দ্রব্য। তো এক্ষেত্রে এটা নেসেসারি গুডস যেহেতু, তো জানে যে বিশ্বের প্রত্যেকটা দেশই কিন্তু আমাদের এই ক্রুড অয়েলটা ক্রয় করবে। তো এইখানে যদি আমি ক্রুড অয়েলের দামটা বাড়িয়ে দিই, এবং বিশ্বের বাণিজ্যেও সেটা বিক্রি হবে, স্বাভাবিক ব্যাপারই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশটা অর্থনীতিতে, মানে আমাদের দেশের ইনকামটা কিন্তু ইম্পোর্টের মাধ্যমে, ইম্পোর্ট যেটা ইনকাম ফ্রম ইম্পোর্ট, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে তারা ক্রুড অয়েলের দামগুলো বৃদ্ধি করতে থাকে, যেহেতু সে যুদ্ধ করছে, কারণ সে তার যুদ্ধের যে খরচাটা সেটা তাকে তুলতে হবে। তো এইভাবে ক্রুড অয়েলের দামটা কিন্তু বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই ক্রুড অয়েলের যখন বৃদ্ধি পায়, অপরিশোধিত তেল যে আছে তার দাম যদি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো যে রয়েছে, সাপোজ আমরা ভারতীয় যে বিভিন্ন কোম্পানিগুলো, বিভিন্ন টাটা কোম্পানি বা বিভিন্ন মশলার যে কোম্পানিগুলো রয়েছে, তাদের কিন্তু উৎপাদন ব্যয়, প্রোডাকশন কস্টটা কিন্তু বেড়ে যায়। তার কারণ কি, ট্রান্সপোর্টেশনের জন্য বা বিপণন ব্যবস্থাপনা যেটাকে বলা হয় মার্কেটিং ম্যানেজমেন্ট, তো সেই মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য কিন্তু, বা এক বিপণন ব্যবস্থাপনাটা কি না, একটা দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় যে স্থানান্তরিত হচ্ছে, সেই সেটাকেই বলা হচ্ছে বিপণন ব্যবস্থাপনা, বা এটা একটা প্রসেসও আমরা বলা যেতে পারে। তো এই যে রপ্তানি বা দেশের যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে জিনিসটা স্থানান্তরিত হচ্ছে, তার জন্য কিন্তু
সেটা ট্রান্সপোর্টেশনের মাধ্যমেই কিন্তু একমাত্র তোমার সেটা স্থানান্তরিত হয়। তো স্বাভাবিকভাবে যদি ক্রুড অয়েলের দাম বাড়ে তাহলে তেলের দামও বাড়বে। পরিশোধিত তেল যেটা আমাদের দেশে পাওয়া যায়, যেটা দিয়ে বিভিন্ন তোমার যানবাহনগুলো চলে, সেগুলোর কিন্তু তাহলে সেই তেলের দামটা কিন্তু বাড়বে। স্বাভাবিকভাবেই কি হবে না, তোমার এখানে সেই কোম্পানিগুলোর কিন্তু উৎপাদন ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই যখন একটা কোম্পানির উৎপাদন ব্যয় বাড়বে, সেই উৎপাদন ব্যয়টা তার কোম্পানি নিজের পকেট থেকে দেবে না, সেইটা আবার দ্রব্যের দামের মধ্যে ইনক্লুড করে দেবে। তো স্বাভাবিকভাবে সেই দ্রব্যের দামটা কিন্তু তোমার বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু এই যে দ্রব্যের দামটা যে বৃদ্ধি পাচ্ছে, মানুষের ইনকামটা কিন্তু সেভাবে বাড়ছে না। হঠাৎ করে ধরো এই যেরকম যুদ্ধ হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যায়নি, ইনকামটা কিন্তু আমাদের সেমই রয়েছে। তো সেভাবেই কি হচ্ছে না, এই যে ইনকামটা যেহেতু সেম রয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে না, মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা শক্তি বা যেটা ব্যয়যোগ্য আয় যেটা রয়েছে সেটা কিন্তু কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে কি হচ্ছে না, যে আয়টা কমার জন্য কিন্তু বিভিন্ন কোম্পানিগুলোর মুনাফাটা কিন্তু ক্রমশ কমতে থাকছে। স্বাভাবিকভাবে কোম্পানির যখন মুনাফাগুলো কমবে, কোম্পানিগুলো যদি লসে রান করে, স্বাভাবিকভাবেই কোম্পানির যে শেয়ারগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কমতে থাকবে। ফলস্বরূপ কী হবে না, স্টক মার্কেট যে রয়েছে সেই স্টক মার্কেটগুলো কিন্তু তোমার স্টক মার্কেটের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে পড়তে থাকবে। তাই জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিন্তু তোমার এই যে স্টক মার্কেটের যে তোমার স্টক মার্কেট যে আছে সেটা কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে এবং সোনার দাম কিন্তু বৃদ্ধি পেতে থাকছে ক্রমাগত। তো এই জিনিসটাই কিন্তু দেশের পক্ষে, শুধুমাত্র ভারত নয়, সেটা কিন্তু প্রত্যেক দেশের পক্ষেই একটা খারাপ ব্যাপার। মানে বিষয়টা তো এটাই যে একটা দেশের যুদ্ধ মানে শুধু যে সেই দেশের মানে সেই দেশের বা সেখানকার অর্থনীতি ভেঙে পড়ছে, সেখানকার মানুষ এফেক্টেড হচ্ছে, বিষয়টা সেটা না। বিষয়টা সেটা না, একদম ওতপ্রোতভাবে বিশ্বের প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেই জায়গাটা যেরকম ধাক্কা এবং প্রত্যেকেরই কম বেশি এফেক্ট করছে, বিশেষ করে অর্থনীতি ব্যবস্থা, এটাই তো মূল জায়গা। সেটাই মূল জায়গা। যেহেতু গ্লোবালাইজেশনের ফলে কিন্তু প্রত্যেকটা দেশই কিন্তু বর্তমানে একে অপরের সঙ্গে নির্ভরশীল। যেরকম কি আমাদের এই করোনা পরিস্থিতির সময় কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে ভারতের সঙ্গে চীনের কিন্তু একটা সম্পর্ক কিন্তু একটু ক্ষুণ্ণ হয়েছিল, বা চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা একটু খারাপ হয়েছিল। তো এইখানে রাশিয়ার কিন্তু কোনো বর্ডার কিন্তু ভারতের সঙ্গে যুক্ত নয়, কিন্তু চীনের সঙ্গে কিন্তু ভারতের একটি অংশ কিন্তু সীমানার একটি অংশ কিন্তু যুক্ত রয়েছে। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে যে সম্পর্ক একটু ছেদ রয়েছে ভারতের, সেক্ষেত্রে কিন্তু আবার রাশিয়া সেখানে একটু সাপোর্ট করেছিল এবং রাশিয়ার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যেখানে চীনের সঙ্গে যেটা অতটা সম্পর্ক ভালো নেই, সেখানে কিন্তু রাশিয়ার সঙ্গে রয়েছে। এমনকি ভারতের সঙ্গে যে চীনের যাতে যে যুদ্ধকালীন পরিস্থিতির সময় যাতে মোকাবিলা করতে পারে ভারত, সেক্ষেত্রে কিন্তু রাশিয়া অনেকভাবে কিন্তু ভারতকে সাহায্যও করেছে, বিভিন্ন যুদ্ধাস্ত্র বা যুদ্ধ বিমান তৈরির জন্য বিভিন্ন র ম্যাটেরিয়ালস বা অ্যালুমিনিয়াম, যেটা আমি একটু আগে বলছিলাম, সেইগুলো কিন্তু সাপ্লাইয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু তোমার ভারতের সঙ্গে রাশিয়ার যোগাযোগ যতই ভালো থাকুক না কেন, সেক্ষেত্রে কিন্তু ভারত যে সুবিধাগুলো রাশিয়া থেকে পাচ্ছিল সেগুলো থেকে কিন্তু কিছুটা বঞ্চিত হবে, মানে বাণিজ্যিক লেনদেনে তার একটা সেক্ষেত্রে কিন্তু আবার এই সুযোগটা কিন্তু আবার সেক্ষেত্রে কিন্তু চীন বা পাকিস্তান কিন্তু নিতে পারে। যেহেতু পাকিস্তান এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা সৌহার্দ্যপূর্ণ নয়, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আবার সেই সুযোগটা কিন্তু চীন এবং পাকিস্তান নিতে পারে। আবার একইভাবে কিন্তু ভারতের সঙ্গে ইউএস যে রয়েছে, সেই ইউএসেরও কিন্তু সম্পর্ক খুব ভালো রয়েছে। কিন্তু আবার রাশিয়া এবং চীন পাশাপাশি কিন্তু দুটো দেশ কিন্তু আবার দেখা যাচ্ছে যে হাত মেলাচ্ছে, বা রাশিয়ার পাশে কিন্তু চীন দাঁড়াচ্ছে, সেটা আবার কিন্তু ইউএস পছন্দ করছে না। তো এইখানে কিন্তু ভারত সবসময় একটি শান্তিপূর্ণ দেশ। তো সেভাবে কিন্তু তাই জন্য কিন্তু ভারত চীনের সঙ্গে মানে রাশিয়ার সঙ্গেও যেরকম ঠিক মানে বন্ধুত্ব রাখতে চাইছে, সেরকমভাবে কিন্তু ইউএসের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে বজায় রাখতে চাইছে। তো এক্ষেত্রে কিন্তু এই যে যুদ্ধকালীন পরিস্থিতিটার জন্য যে রাশিয়া ইউক্রেন ভারতের থেকে অনেকটা দূরে অবস্থিত হলেও যে ভারতে কোনো প্রভাব পড়বে না, সেটা কিন্তু খুব একটা বলা সুবিধাজনক নয়। তো এক্ষেত্রে এই যে এই পরিস্থিতিটাকে মোকাবিলা কিভাবে করা যায়, প্রথমত যে
ইমিডিয়েটলি এটা মোকাবিলা করার জন্য ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হচ্ছে কি না, এই যুদ্ধকালীন পরিস্থিতি যেটা রয়েছে সেটা যাতে তোমার বন্ধ হয়, এবং প্রত্যেক দেশের সঙ্গে যে আলোচনা করে বা রাশিয়ার সঙ্গে যে অন্যান্য দেশ যে অলরেডি ভারতে আমাদের যে প্রধানমন্ত্রী তিনি রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং এর সঙ্গে এই যে একটা সম্পর্ক মানে এই যুদ্ধকালীন পরিস্থিতিটার বন্ধ করে যে নিজেদের মধ্যে একটা কথা বলে যাতে এই পরিস্থিতিটা স্বাভাবিক হয় সেটার দিকে একটা নজর দেওয়া কিন্তু সবার প্রথম এটা প্রয়োজন। তার কারণ কি, যুদ্ধকালীন পরিস্থিতি বন্ধ না হলে কিন্তু একটা দেশের বা বিশ্বের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়ানো কখনোই সম্ভব নয়। তো এক্ষেত্রে এদিকে এবার প্রশ্ন হচ্ছে, যদি ভারতের কথায় রাশিয়া যদি এই যুদ্ধকালীন পরিস্থিতিটা বন্ধ না করে তখন কি হবে? তো সেক্ষেত্রে তো ভারত তো উপদেশ জাস্ট দিল, কিন্তু প্রত্যেক সিদ্ধান্ত নেওয়াটা তো পুরোটাই রাশিয়ার উপরে এখানে ভার করে রয়েছে, রাশিয়ার উপরে। ইতিমধ্যে ভারতের সঙ্গে দুই রাষ্ট্র কর্তাদের কথাও হচ্ছে এবং তারা তাদের উদ্বেগের জায়গাটা প্রকাশ করছেন যে যাতে এখনো শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে যাতে শান্তি ফিরে এই পরিস্থিতিটা যাতে, এবং তার যে এফেক্ট সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। স্যার, আমরা তাহলে অর্থনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনীতির যে কয়েকটা ধাপ হয়, অর্থাৎ এই যে গ্রাফটা যেভাবে ওঠানামা করে, এটাকে আমরা একটুখানি একে দেখানোর ড্র লাইনের মাধ্যমে কটা ধাপ হতে পারে বা কিভাবে গ্রাফটা ওঠে চড়চড় করে, এবং তারপর গ্রাফটার যখন পতন আমরা লক্ষ্য করি, এই জায়গাটা একটু কি আমরা দেখানোর চেষ্টা করি? প্রথমেই আমরা বলছিলাম যে এই যে মেন হচ্ছে কি, যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রুড অয়েল যেটা হয়, ক্রুড অয়েলের উপর ভিত্তি করেই কিন্তু টোটাল স্টক মার্কেটটা যেটা রয়েছে সেটা কিন্তু নির্ভর করে, এবং দেশের উৎপাদন ব্যবস্থার মাধ্যমেও কিন্তু এটা নির্ভর করে। তো স্বাভাবিকভাবে যদি আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাই, আমি নর্মালি একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি যে কেন তোমার দ্রব্যের দামটা ওঠানামা করছে বা স্টক মার্কেটে কেন তোমার এফেক্টটা পড়ছে। তো এইভাবে ধরো আমি সাপোজ একটা জিনিসের ডিমান্ড আমি আঁকলাম, ডিমান্ড কার্ভ আঁকলাম, এখানে আমি প্রাইসটা মেজার করছি এবং এখানে আমি কোয়ান্টিটিটা মেজার করছি। তো নর্মাল সাপ্লাই ছিল এইটা, S1 কার্ভ আমি ধরলাম। তো এইভাবে একটা যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে কি হচ্ছে, আচ্ছা তার আগে একটু বলি, এই যে এইখানে যে দুটো কার্ভ যেখানে ছেদ করে বা ইন্টারসেক্ট করে তার মাধ্যমে কিন্তু একটা জিনিসের আমার প্রাইস তৈরি হয়। সাপোজ ধরো এটা হচ্ছে 40 রুপিস 40 একটা জিনিসের প্রাইস। তো এইখানে ধরো এইখানে আমি বলতে পারছি যে ইউক্রেনে হামলা হয়েছে, তো স্বাভাবিকভাবে ইউক্রেনের প্রোডাকশানগুলো বন্ধ হয়ে গেছে। তো সেইখানে প্রোডাকশান বন্ধ হয়ে গেলে কিন্তু সেই জিনিসগুলো সাপ্লাই কিন্তু কমতে থাকবে। তো স্বাভাবিকভাবেই এই যে সাপ্লাই যদি কমে যায় তাহলে সাপ্লাই কার্ভটা কিন্তু তোমার বাঁ দিকে শিফট হয়ে যাবে S2-তে। তো এই যে সাপ্লাই কার্ভ যে শিফট হলো, এই শিফটিংয়ের মাধ্যমে কিন্তু জিনিসটার দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এইখানে এই জিনিসটার দাম ধরলাম আমি 50 টাকা হয়ে গেল। তো স্বাভাবিকভাবে ইউক্রেন থেকে আমরা একটু আগে বলেছিলাম যে আমরা ভোজ্য তেল কিন্তু আমদানি করি। আমি একটা উদাহরণ দিলাম, এছাড়া অন্যান্য দ্রব্য আমদানি করি, কিন্তু ভোজ্য তেলটা আমরা বেশি পরিমাণে ইউক্রেন থেকে আমদানি করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, ইউক্রেনে কিন্তু প্রোডাকশনটা বন্ধ হয়ে যাওয়ার ফলে ইউক্রেনের বাজারে অলরেডি কি হয়েছে না, তোমার ভোজ্য তেলের দামটা বৃদ্ধি পেয়ে গেছে। তো যেহেতু এবারে যদি ইন্ডিয়া এইটা কেনে, মানে তোমার যদি ইন্ডিয়া যদি আমদানি করে, তাহলে কিন্তু ভোজ্য তেলের তোমার প্রাইসটা কিন্তু ইন্ডিয়াতে বাড়বে। ধরো আমাদের যে তোমরা দেখতেও পাবে ইমিডিয়েটলি আমি যেটা বলছি, এটার ফল কিন্তু তোমরা এই আগামী 1-2 সপ্তাহের মধ্যে দেখতে পাবে যে ভোজ্য তেলের দাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ঠিক আছে, অটোমেটিক্যালি দেখবে যে মার্চ মাস যখন পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের পুরনো যে স্টকগুলো রয়েছে সেই স্টকের তেলগুলো যতদিন পর্যন্ত রয়েছে আমাদের প্রাইসটা রয়েছে। যখনই এরপরে নতুন স্টক যেগুলো আসবে, তখনই কিন্তু আমাদের ভোজ্য তেলের দামটা কিন্তু বাড়তে থাকবে। বিশেষ করে এই যে আমরা যে ভোজ্য তেলগুলো ইউক্রেন থেকে যেগুলো আমদানি করছি, তো স্বাভাবিকভাবে ইউক্রেনে অলরেডি কিন্তু 50 টাকা দামটা হয়ে গেছে, 40 থেকে বেড়ে 50। তো স্বাভাবিকভাবে এইটা যখন ইন্ডিয়া কিনছে, তখন ইন্ডিয়ার মার্কেটেও কিন্তু তেলের দামটা কিন্তু তোমার কি হবে না, হাই হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে ধরো একজন মানুষ 100 টাকা নিয়ে বাজারে যেত, তো সেইখানে তেল কিন্তু 70 টাকার, তো তাহলে তার কাছে থাকতো কিন্তু 30 টাকা হাতে থাকতো, এবং অন্য জিনিস সেটার জন্য ক্রয়ের জন্য সেই 30 টাকাটা সে ব্যয় করতো। এখন
তেলটা বৃদ্ধি পাওয়ার ফলে, তেলের দামটা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, সেইটা ধরো 90 টাকা হয়ে গেল। তো স্বাভাবিকভাবেই কি হচ্ছে, বাকি পড়ে রইলো 10 টাকা। তো তখন কি হচ্ছে, শুধু তেল কিনলে তো মানুষের জীবনযাপন চলবে না, তার সঙ্গে তার পাশাপাশি অন্যান্য দ্রব্যগুলো কিনতে হবে। তো এইখানে কি করতে হবে না, তেল ক্রয়ের পরিমাণটা কিন্তু তখন ভারতীয়রা কিছুটা কমাবে, বা এই যে ভোজ্য তেল রয়েছে সেই ভোজ্য তেলের চাহিদাটা কিন্তু কিছুটা হ্রাস পাবে। তো স্বাভাবিকভাবেই একটা দ্রব্যের যদি ডিমান্ড হ্রাস পেয়ে যায়, তাহলে কিন্তু একটা কোম্পানির বিক্রির পরিমাণটা কিন্তু হ্রাস পাবে। সাপোজ আমি একটা তোমার জেট কোম্পানি ধরলাম, সেই জেট কোম্পানিটা তোমার ভোজ্য তেল বিক্রয় করে। তো সেই স্বাভাবিকভাবে সেই জেট কোম্পানির ভোজ্য তেলের যদি তোমার ডিমান্ডটা কমে যায়, তাহলে কিন্তু তার প্রফিটটা কিন্তু হ্রাস পাবে, তাহলে হ্রাস পাবে। ঠিক আছে, তো এই যে প্রফিটটা যখন হ্রাস পেলো, তখন কিন্তু তুমি স্বাভাবিকভাবেই সেই কোম্পানিতে কিন্তু শেয়ার ইনভেস্ট করতে চাইবে না। তুমি কোন কোম্পানিগুলোতে তোমার শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইবে, বা কোন কোম্পানিগুলো শেয়ার কিনতে চাইবে না, যেই কোম্পানিগুলোতে তোমার বেশি মুনাফা পাওয়া যাবে। যেরকম কি তোমার এখন বর্তমানে দাঁড়িয়ে ভারতে কিন্তু টাটা কোম্পানির কিন্তু শেয়ারের দাম কিন্তু অনেক বেশি, একটা শেয়ারের দাম কিন্তু 1000 টাকার ওপরে। তার কারণ কি, কারণ এই কোম্পানিটাতে জানে লোকেরা ইনভেস্ট করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে না, মুনাফা লাভ করবে। কিন্তু এখন যদি দেখা যায় যে একটা কোম্পানি ক্রমাগত তোমার লসে রান করছে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সেই কোম্পানিগুলোতে মানুষ ইনভেস্ট করতে চাইবে না। তো যখনই ইনভেস্ট করতে চাইবে না, তখন মানুষকে ইনসেনটিভ দেওয়ার জন্য কিন্তু তোমার শেয়ারের ভ্যালুগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো স্বাভাবিকভাবেই যখনই তোমার শেয়ারের প্রাইস কমতে থাকবে, এরকম একটা নয় বহু কোম্পানির যখন শেয়ারের দাম যখন কমতে থাকবে, তখনই কিন্তু স্টক মার্কেটটা তোমার ফল করবে। তো এইভাবে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু ধরো এই জেট কোম্পানিটা আমি ধরলাম আন্তর্জাতিক বাণিজ্যে সামিল হয়েছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু এরকমভাবে বহু কোম্পানিগুলোর তোমার শেয়ারের দাম কিন্তু কমতে থাকবে। এটা তো শুধু আমি ইন্ডিয়ার কথা বললাম, এরকম জেট কোম্পানি তো বা XYZ বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন দেশেও রয়েছে। প্রত্যেক দেশে সেই কোম্পানিগুলোরও কিন্তু একই অবস্থা হবে। এবার যদি আমরা জয়েন্টলি দেখতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, স্টক মার্কেট যেটা রয়েছে জয়েন্টভাবে তোমার টোটালি ডিমোশন হবে বা ডিক্রিজ হতে থাকবে। তো এইভাবে কিন্তু স্টক মার্কেটের একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আমরা পেতে চলেছি এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। তো এছাড়া কি হচ্ছে না, এই মুদ্রাস্ফীতিটাকে বা এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য, এই যে ক্রুড অয়েলের দামটা বাড়ছে বা তোমার এই যে আমরা ভোজ্য তেলের দামটা যে বাড়ছে, এই জিনিসটা মোকাবিলা করার জন্য কি হতে পারে, অপশান এ এবং অপশান বি আমি দুটো রাস্তা আমি ধরছি, একটা তোমার রাস্তা এ এবং রাস্তা বি হিসাবে আমি ক্যালকুলেট করছি। তো প্রথম রাস্তা হতে পারে কি, আমাদের দেশেই ক্রুড অয়েল উৎপাদন করতে হবে, কিন্তু সেটা কিন্তু আমাদের দেশের পক্ষে কখনোই সম্ভবপর নয়। তো অপশান এটা তাহলে কিন্তু আমার এগিয়ে যাওয়া যাবে না, এই রাস্তাটা কিন্তু টোটালি অফ। তো এইবারে বি যেটা রয়েছে, সেই বিটা কি হচ্ছে না, আমাদের কিন্তু হয় তোমার যে ভোজ্য তেল যেটা বলছি, সেই ভোজ্য তেলটা কিন্তু নিজেদেরকে উৎপাদন করতে হবে বা সেলফ রিলায়েন্স হতে হবে দেশকে, তবে কিন্তু আমাদের আমদানির পরিমাণটা কমাতে হবে এবং দেশের মুদ্রাস্ফীতিটাকে কিন্তু কিছুটা হ্রাস করতে হবে। মেন টার্গেট বিদেশের সঙ্গে এক হচ্ছে সম্পর্কটাকে ভালো রাখা এবং দেশের মানুষেরাও তাতে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে নজর রাখা। তো সেই যে দেশের মানুষরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তো সেই কারণে কি করতে হবে না, আমাকে প্রথম হচ্ছে সেলফ রিলায়েন্স হতে হবে। এছাড়া আমাদের যে তোমার ন্যাচারাল গ্যাসের কথা বলছিলাম, সেই ন্যাচারাল গ্যাস কিন্তু আমাদের রাশিয়া থেকে আমদানি হয়। তো এইবারে ইন্ডিয়ার যে ন্যাচারাল গ্যাসের ইম্পোর্ট, সেটা কিন্তু আর করতে হতে পারে তোমার ব্রাজিল থেকে আসতে পারে। তো এইখানে হঠাৎ করে রাশিয়া থেকে ন্যাচারাল গ্যাসটা আমদানি করা বন্ধ করে ব্রাজিল থেকে নেওয়াটাও কিন্তু একটু তোমার সমস্যা রয়েছে, কারণ প্রত্যেকটা দেশ যখন আন্তর্জাতিক বাণিজ্যে আবদ্ধ হয় বা ইন্টারন্যাশনাল ট্রেডে আবদ্ধ হয়, তখন কয়েক চুক্তি স্বাক্ষরিত হয় বিভিন্ন দেশের মধ্যে। তো সেই চুক্তি অনুসারেই কিন্তু কিছু আমাদের বাধা নিষেধ থাকে অন্য দেশ থেকে হঠাৎ করে ন্যাচারাল গ্যাস বা অন্যান্য দ্রব্য আমদানি করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের মেন টার্গেট করতে হবে কি না, সেলফ রিলায়েন্স, অর্থাৎ দেশের যে উৎপাদন ক্ষমতা রয়েছে সেটা পরনির্ভরশীলতা যেটা রয়েছে সেটাকে কিন্তু
কমাতে হবে, তবেই কিন্তু একটা দেশের আমার কিছুটা পরিমাণ এই যুদ্ধকালীন পরিস্থিতির ফলে যে ইকোনমি যে ধ্বংস হচ্ছে সেটা কিন্তু সামাল দিতে হবে। হ্যাঁ, এইবারে যে ইন্ডিয়ার আরও একটা সমস্যা হয়েছে যে কোভিড পরিস্থিতি। এই কোভিড পরিস্থিতির জন্য কিন্তু লাস্ট 2 বছরে অর্থাৎ 2020 সালের মার্চ মাসের পর থেকে কিন্তু ইন্ডিয়ান যে জিডিপি রয়েছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে আমরা বলি, সেই জিডিপিটা কিন্তু ক্রমাগত ফল করছে। তো এই যে জিডিপি যে ফল করেছে, জিডিপিটা ফল করার অন্যতম একটি কারণ হলো না এই যে লকডাউন। এই লকডাউনের ফলে কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো অলরেডি তোমার কি হয়েছে না বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি করণীয় আমাদের, না এই যে কোম্পানিগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো সরকার পক্ষ থেকে বা লোনের মাধ্যমে সেই কোম্পানিগুলো যাতে আবার ওপেন হয়, সেই কোম্পানিগুলো ওপেনের মাধ্যমে কিন্তু আবার আমাদের দেশটা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে এবং দেশটা কিন্তু সেলফ রিলায়েন্স বা আমাদের প্রধানমন্ত্রীর যে একটা প্রকল্প ছিল আত্মনির্ভর ভারত যেটাকে বলেছিলেন প্রধানমন্ত্রী, সেইটাকে কিন্তু আমাদের এই সময়টা দাঁড়িয়ে নজর রাখতে হবে, যাতে আমাদের বিদেশি দ্রব্যের আমদানিগুলোকে একটু, যেগুলো আমরা রাশিয়া থেকে বা ইউক্রেন থেকে যেগুলো আমরা আমদানি করতাম, সেগুলো যেহেতু আমাদের দাম, সেই দ্রব্যগুলো যেহেতু দাম বৃদ্ধি পেয়ে গেছে, সেগুলো আমাদের হয় অন্য দেশ থেকে নিতে হবে কিংবা আমাদের নিজেদের দেশে এটা উৎপাদন করতে হবে। তো এইখান থেকে গভর্নমেন্ট কিছু পলিসি নিতে পারে যে কি করা উচিত। তো এইখানে গভর্নমেন্ট পলিসির মাধ্যমে, দুটো পলিসির মাধ্যমে এখানে আমাদের করতে পারে। একটা হচ্ছে গভর্নমেন্টের দুটো পলিসি, একটা হচ্ছে ফিসকাল পলিসির মাধ্যমে, আর একটা হচ্ছে তোমার মনিটারি পলিসির মাধ্যমে। এই দুটো মাধ্যমে কিন্তু আমাদের দেশ এখন এই মুদ্রাস্ফীতি বা যখন দেশে মুদ্রাস্ফীতিটা আরও বৃদ্ধি পাবে, সেই মুদ্রাস্ফীতিটা মোকাবিলা করার জন্য কিন্তু গভর্নমেন্ট আরও এই দুটো পলিসি ইউজ করতে পারে। এইটা টোটালি রেগুলেট করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই, আর এইটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখানে এটা হস্তক্ষেপ করে। পলিসিটা কি? হ্যাঁ, তো এই ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসির মাধ্যমে কিভাবে এই মুদ্রাস্ফীতি যদি ঘটে বা সেটা মোকাবিলা করার জন্য কি পদক্ষেপ নেবে, সেটা আমি একটু ভূমিকাটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। যে আমাদের তো শুধু প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, সেগুলো তো আমাদের মোকাবিলাও করতে হবে। তো সেক্ষেত্রে কি পলিসি গভর্নমেন্ট ইউজ করতে পারে। একটা আপডেট আপনাকে একটু জানাই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জো বাইডেন তিনি আবার একটু বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে রাশিয়া যেভাবে আগ্রাসনের দিকে এগোচ্ছে, মানে এগিয়ে গিয়েছে, রাশিয়াকে থামানোর জন্য এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের কে মানে প্রায় সেটার পক্ষে একটা সওয়াল করেছেন যে খবর পাওয়া যাচ্ছে। মানে রাশিয়াকে উচিত শিক্ষা দিতে এই মুহূর্তে তৈরি হচ্ছে প্রত্যেকে, এবং সেক্ষেত্রে জায়গায় দুটো সম্ভাব্য পরিস্থিতি তৈরি হচ্ছে। এক, বলা হচ্ছে যে দুটো জিনিস হতে পারে, একেবারে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা বোধহয় কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, এবং আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে যে সম্ভবত অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিশ্বের ইতিহাসে, অন্তত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে বিশ্বের ইতিহাসে এই রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে যদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় তাহলে সেটা অত্যন্ত বিরল, এরকম একটা নিষেধাজ্ঞা বলা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন রাখবো আপনার কাছে যে আমরা তো অর্থনীতি নিয়ে আলোচনা করছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা একটু কি জানবো, কারণ অর্থনৈতিকভাবে একটা নিষেধাজ্ঞা কিভাবে আরোপ করা হয় একটা দেশের ক্ষেত্রে, এবং যেহেতু উন্নতশীল দেশ এবং সেই দেশগুলোর উপর যখন এরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা এই দুটো আরোপ করা হয়, তখন সে দেশের ওপর কি নিষেধাজ্ঞাটা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা কি, এটা একটু জানার চেষ্টা করব, কারণ একটু আপডেট পেলাম, আমরা আলোচনা করছি যখন এটা একটুখানি ডিসকাস করব। তো এইখানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা রাজনৈতিক নিষেধাজ্ঞা, ধরুন দেখা যাচ্ছে যে এইখানে রাশিয়া মানে এখানে যুদ্ধের জন্য তৎপর হয়ে উঠেছে, কিন্তু এই রাশিয়ার মানে যে যুদ্ধকালীন পরিস্থিতিটা সৃষ্টি করেছে সেটার জন্য কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো প্রত্যেকটাই নিন্দে করেছে, শুধুমাত্র চীনের পাশে কিন্তু গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইউএস বলুন বা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটা দেশে কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতির নিন্দা করেছে রাশিয়ার ওপরে। তো যেহেতু যদি এখানে রাশিয়াকে রোখা না যায়, কারণ যদি রোখা না যায় যে যুদ্ধ পরিস্থিতিটা বন্ধ করার জন্য, তো সেক্ষেত্রে অন্যান্য দেশগুলো এখানে পদক্ষেপ নিতে পারে কি, যে আমরা রাশিয়ার সঙ্গে সমস্ত যে অর্থনৈতিক বা বাণিজ্যিক যেসব সম্পর্কগুলো রয়েছে সেগুলো আমরা বিচ্ছিন্ন করব। যেরকম একটা উদাহরণ আমরা দিতে পারি যে
আমাদের যে চায়নার প্রোডাক্ট কিন্তু ব্যান করা হয়েছিল কয়েক বছর আগে। 2020-তে কিন্তু ভারত সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল যে বিভিন্ন চায়না প্রোডাক্ট বা চীনের প্রোডাক্ট কিন্তু ব্যান হবে। এছাড়া বিভিন্ন তোমার যে অ্যাপ যেগুলো অ্যাপগুলো আমাদের প্লে স্টোরে পাওয়া যায় সেইগুলো কিন্তু ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। তো এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে নিষেধাজ্ঞা। এইটা যেরকম ভারত এখানে নিজেই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ওই দেশ থেকে কোনো জিনিস কিনবো না, একদম বয়কট, সোজা বয়কটের পথে হাঁটা। তো এক্ষেত্রে ভারত এই সিদ্ধান্তটা নিয়েছিল যে আমরা ওই দেশ থেকে জিনিসটা কিনবো না। তো এক্ষেত্রে রাশিয়া যেসব দেশগুলো থেকে সুবিধা পায়, তো সেই দেশগুলো যেহেতু বলছে যে যুদ্ধকালীন পরিস্থিতিটা ঠিক নয় বা রাশিয়ার বিরুদ্ধে রয়েছে এই যুদ্ধের জন্য, তো সেই দেশগুলো এখন বলছে যে রাশিয়াকে আমাকে এই যুদ্ধ যদি আমাদের কথা না শোনে তাহলে আমরা কি করব না, রাশিয়ার সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করব এবং রাশিয়া যেসব প্রয়োজনীয় এসেন্সিয়াল দ্রব্যগুলো আমাদের থেকে কেনে সেগুলো আমরা রাশিয়াতে রপ্তানি করব না। তো এই যে পরিস্থিতিটা রয়েছে এইটাকেই বলা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আপনি যে কোশ্চেনটা করলেন নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা এইটা। বা রাজনৈতিক যে বিভিন্ন সুবিধাগুলো, যেরকম কি আমাদের ভারতের পাশে সবসময় দেখবো সব থেকে বন্ধুত্বময় দেশ হচ্ছে ইউএসএ বা আমেরিকা। এই যে বিভিন্ন কোভিড পরিস্থিতিতে কিন্তু আমেরিকা কিন্তু আমাদের সাহায্য করেছে রাজনৈতিকভাবে বা রাজনৈতিক বিভিন্ন পরামর্শ। ধরুন কোনো সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হলো, তখন কিন্তু বিভিন্ন বিদেশ মন্ত্রীরা কিন্তু আমাদের দেশের সঙ্গে আলোচনা করে বা বিভিন্ন বিদেশের যে আপনার প্রেসিডেন্ট রয়েছে তারা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু কথাবার্তা বলে বা পরামর্শ নেয়। তো সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন দেশ কিন্তু সরে আসবে রাশিয়া থেকে, যদি না রাশিয়া এই যুদ্ধকালীন পরিস্থিতিটা বন্ধ করে। কারণ এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য কিন্তু শুধুমাত্র আমি একটু আগেই বলছিলাম যে শুধুমাত্র কিন্তু ভারত নয়, বিশ্বের প্রত্যেকটা দেশই কিন্তু এটা সাফার করবে। এবং রাশিয়া যেহেতু একটি উন্নত মানের দেশ এবং রাশিয়া থেকে কিন্তু বহু পরিমাণ দ্রব্য বিভিন্ন দেশগুলিতে কিন্তু রপ্তানি হয়, বিশেষ করে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু এই রাশিয়া থেকে কিন্তু বহু জিনিস রপ্তানি হয়। সেক্ষেত্রে কিন্তু এই যে দেশগুলো রাশিয়া থেকে দ্রব্য কেনে সেই দেশগুলো কিন্তু আপনার কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে এবং সেই দেশের কিন্তু অর্থব্যবস্থা দেশের থেকে সাহায্য পাবে না। সহজভাবে বলতে গেলে এটাই বলা যায় যে রাশিয়া কিন্তু অন্যান্য দেশগুলোর থেকে কোনো দ্রব্য যেরকম নেওয়া হবে না, মানে আমদানি রপ্তানি জায়গাটা সিল করে দেওয়া হবে এবং তার পাশাপাশি সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যে দেশগুলো থেকে হয়তো সৌহার্দ্যপূর্ণ একটা জায়গা ছিল, সেই মৈত্রীর জায়গাটা বোধহয় কিছুটা ক্ষুণ্ণ হবে এবং অত্যন্ত আশঙ্কার জায়গাও তৈরি হচ্ছে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে আমরা সেই যে আশঙ্কার মেঘ যেটা দেখতে পাচ্ছি সেটা যদি হয়, তাহলে এটা তো একটা ভয়ঙ্কর পরিণতি। তার কারণ হচ্ছে যেভাবে অর্থনৈতিক মুখ থুবড়ে পড়েছে বিগত 2 থেকে 2.5 বছর, প্রায় 3 বছর হতে চললো, এরা গোটা বিশ্ব যখন চেষ্টা করছে যে একটা কিভাবে এখান থেকে ঘুরে দাঁড়াবো, কারণ প্রত্যেকটা দেশ, কারণ আমার মনে হয় এটা একটা খুব চেইন, একটা শৃঙ্খল, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের একটা সে আলোচনা। এদিকে আসবো, একদম শেষ প্রশ্ন থাকবে আমার ওদিকে, কিন্তু তার আগে আমরা যে আলোচনা করছিলাম যে আপনি দুটো পদ্ধতি নিয়ে বলছিলাম, ফিসক্যাল এবং মনিটারি পলিসি বলছিলাম। এই দুটো রোল আমাদের যে ভারত সরকার যে মুদ্রাস্ফীতি ঘটলে বা অর্থব্যবস্থা ভেঙে পড়লে তখন যে রোলগুলো প্লে করে সেইগুলো হচ্ছে তো আপনার এখন আমি আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে ফিসক্যাল পলিসি, এর কিছু কম্পোনেন্ট থাকে। ফিসক্যাল পলিসি যেটা রয়েছে এর যে কম্পোনেন্টসগুলো থাকে সেই কম্পোনেন্টসগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো এইখানে মুদ্রাস্ফীতির ফলে কিন্তু দেশে যে মুদ্রাস্ফীতিটা হয় মূলত দুটো কারণে। একটা হচ্ছে আপনার কি হচ্ছে না, যদি ডিমান্ডটা বেড়ে যায়, সাপ্লাইটা ফিক্সড রয়েছে, যদি ডিমান্ডটা বেড়ে যায় অর্থাৎ মানুষের চাহিদাটা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি ঘটতে পারে। অথবা কি হতে পারে না, যদি একটা দেশের যে জিনিসপত্রের সাপ্লাইগুলো রয়েছে সাপ্লাইগুলো যদি হ্রাস পায়, তো এক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি ঘটতে পারে। এই দুটো কারণে ঘটতে পারে। তো এক্ষেত্রে আমি ধরে নিলাম এই সাপ্লাই কমে যাওয়ার কারণেই কিন্তু মুদ্রাস্ফীতিটা যদি ঘটে তাহলে কি হবে। তো যদি এই সাপ্লাইটা কমে যাওয়ার ফলে যদি মুদ্রাস্ফীতিটা ঘটে তাহলে কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্টকে কি প্রয়োজন না, যেসব উৎপাদনমূলক কোম্পানিগুলো রয়েছে সেইগুলোতে একটু পয়সা খরচা করা বা সেই উৎপাদনগুলো যাতে ঘুরে দাঁড়ায় সেই উৎপাদনগুলোর কোম্পানিগুলোতে কিছু সাবসিডি প্রদান করা। তার ফলে কি হবে, সেই কোম্পানিগুলো কিন্তু আবার
সাপ্লাইটাকে বাড়াতে পারবে এবং জিনিসপত্রের দাম যেটা বেশি ছিল সেটা কিন্তু কিছুটা হ্রাস পাবে। এই হচ্ছে মেন পলিসি। তো এই মুদ্রাস্ফীতির এই পলিসিটা এই যদি কারণটা হয় যে সাপ্লাই হ্রাস পাওয়ার জন্য যে যদি মুদ্রাস্ফীতি ঘটে, তাহলে কিন্তু গভর্নমেন্ট তখন এই পলিসিটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কিন্তু কিছুটা বাড়াতে তখন গভর্নমেন্টকে হবে। এছাড়া কি হতে পারে যে ট্যাক্স পলিসি যেটা রয়েছে, তো সেক্ষেত্রে কি করতে হবে না তোমার যে বিভিন্ন প্রোডাকশন যে ট্যাক্সগুলো গভর্নমেন্ট যে ইম্পোজ করে বিভিন্ন কোম্পানিগুলোর উপরে, সেই গভর্নমেন্ট ট্যাক্সগুলোকে কিন্তু কিছুটা শিথিল করতে হবে। যেসব কোম্পানিগুলো থেকে মানে আমরা যেগুলো বলতে পারি যে যেসব জিনিসগুলো আমরা আমদানি করতাম, আমদানি পরিবর্ত দ্রব্য যে কোম্পানিগুলো তৈরি করে, যেগুলোকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউট গুডস। এই ইম্পোর্ট সাবস্টিটিউট গুডস যে কোম্পানিগুলো তৈরি করে সেই কোম্পানিগুলোতে কিছুটা ট্যাক্স রিডিউস করা, যাতে সেই কোম্পানিগুলো আরও বেশি পরিমাণ কিছুটা উৎপাদন করতে পারে এবং উৎপাদন করতে আগ্রহী হয়। তো এইটা হচ্ছে মেন হচ্ছে টার্গেট। এছাড়া কি হতে পারে না যে গভর্নমেন্ট কি করতে পারে যে ইন্টারন্যাশনাল ট্রেড যেটা রয়েছে, সেই ইন্টারন্যাশনাল ট্রেডে যে আমদানি যেটা করছে যেসব দেশগুলো থেকে, সেই দেশগুলো মানে রাশিয়ার বদলে অন্য দেশের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি সংগঠিত করা এবং যার ফলে অন্য দেশ থেকে যাতে বিভিন্ন দ্রব্যগুলো আমদানি করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি পলিসি। আর একটা কি বলতে পারি এখানে, সাবসিডি। অর্থাৎ সাবসিডি মানে হচ্ছে কোনো একটা দ্রব্যমূল্য বা কোনো উৎপাদনের জন্য সরকার যে টাকাটা সরকার যে টাকাটা কোম্পানিকে প্রোভাইড করে, সেটাকে আমরা সাবসিডি বা ভর্তুকি বাংলায় বলা হয়। তো বিভিন্ন কোম্পানিগুলোকে কিছুটা যদি ভর্তুকি প্রদান করে, তাহলে কিন্তু এই সাপ্লাইটা বৃদ্ধি পেতে পারে। তো এইভাবে কিন্তু এই পরিস্থিতিটা মোকাবিলা করার জন্য গভর্নমেন্ট এই ফিসকাল পলিসিগুলো ইউজ করতে পারে, যাতে আমাদের দেশে প্রোডাকশানটা বাড়ে এবং সেলফ রিলায়েন্স যাতে গঠন হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর মনিটারি যে পলিসি রয়েছে, সেই মনিটারি পলিসিগুলোর মাধ্যমে কি করতে পারে যে মনিটারি পলিসির মাধ্যমে আরবিআই যে রয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই মনিটারি পলিসির মাধ্যমে কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। তো সেগুলো আমি বলছি। তো মনিটারি পলিসির মাধ্যমে একটা কি করতে পারে যে ব্যাংক রেটটাকে একটু শিথিল করতে পারে। ব্যাংক রেট যেটা রয়েছে সেটাকে শিথিল করতে পারে, যার ফলে কি হচ্ছে, ব্যাংক রেট মানে হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো যে টাকা ধার নেয় সেইটা কিছুটা শিথিল করতে পারে, যাতে করে কিনা বাণিজ্যিক ব্যাংকগুলো ধার নিয়ে সেগুলো লোন হিসাবে প্রোভাইড করতে পারে। আর কি করতে পারে, ইন্টারেস্ট রেট যেটা রয়েছে, ইন্টারেস্ট রেটটাকেও কিছুটা শিথিল করতে পারে, যাতে কোম্পানিগুলো তাদের ব্যবসা বাড়ানোর জন্য লোন নিতে আগ্রহী হয়। ইন্টারেস্ট রেট কম করলে তবেই একটা কোম্পানি বা বিভিন্ন ব্যবসাদাররা লোন নিতে আগ্রহী হয় এবং সেই লোনের মাধ্যমে নতুন ব্যবসা শুরু করতে পারে। আর কি করতে পারে না, এইখানে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও যেটা রয়েছে, অর্থাৎ প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছে রাখতে হয়, যেটা এখন রয়েছে কিন্তু কারেন্ট রেট যেটা হচ্ছে সেটা কিন্তু 4%। সেই 4%টা থেকে কিছুটা কিন্তু কমিয়ে দিতে পারে, সেটা 3% যদি করে, তাহলে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকার পরিমাণ কিন্তু কিছুটা বাড়ে, মানে লোন দেওয়ার জন্য টাকার পরিমাণ কিন্তু কিছুটা বাড়ে। তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলোকে লোন দিতে পারবে। এছাড়া কি হতে পারে না, এসএলআর যেটাকে বলা হয়, এসএলআর মানে হচ্ছে প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকগুলোতে যে টাকা বা যে সোনা দানা মজুদ থাকে সেইটার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ রেখে বাকি টাকাটা কিন্তু লোন দিতে পারে। সেই টাকাটা এসএলআরের মাধ্যমে কিন্তু সেই টাকাটা বাণিজ্যিক ব্যাংকের কাছেই থাকবে। সিআরআরের টাকাটা কিন্তু যেরকম সেন্ট্রাল ব্যাংকের কাছে যায়, সেরকম ধরো এখানে কি হচ্ছে না, এসএলআর যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কাছে যে টাকাটা থাকে সেই টাকাটা কিছুটা সিকিউরিটি হিসেবে রেখে দিতে হয়। তার কারণ কি, কারণ আমরা যে টাকাটা ব্যাংকে জমা করলাম সেই টাকাটা কিন্তু আমি কালকেও গিয়ে তুলতে পারি। তো পুরো টাকাটা যদি এবারে ব্যাংক লোন দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাকে কি করে টাকাটা ফেরত দেবে। তো সেইটার জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটা অর্ডার থাকে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকের কাছে রেখে বাকি টাকাটা তুমি লোন দিতে পারবে। সেই এসএলআরটা এখন হচ্ছে 18%।
অর্থাৎ 100 টাকার মধ্যে সিআরআর যদি আমি ক্যালকুলেট করি, 100 টাকা যদি আমি জমা করি, তাহলে সিআরআর অর্থাৎ 4% চলে যায় এখানে, 4 টাকা চলে যায় সেন্ট্রাল ব্যাংকের কাছে, 18 টাকা থাকে বাণিজ্যিক ব্যাংকটার কাছে, এবং বাকি যে এই টোটাল যে 22% বাদে যে টাকাটা থাকলো অর্থাৎ 78 টাকা, সেই 78 টাকাটা এখানে ব্যাংক লোন দিতে পারে। এটা হচ্ছে নর্মাল আমার হিসাব। তো এইখানে সেন্ট্রাল ব্যাংক কী পলিসি ইউজ করতে পারে, হয় এসএলআরটাকে কমাতে পারে, তাহলে যদি এটা 17 হয় তাহলে এখানে কিন্তু লোনের জন্য আমি 79 রুপিস দিতে পারবো, বা এখানে 4 টাকা যদি আরও 1 টাকা কমিয়ে দেয়, 1% কমিয়ে দেয়, তাহলে সেখানে কিন্তু আমি 80 রুপিস কিন্তু আমি লোন দিতে পারবো। তো এইভাবে কিন্তু বিভিন্ন লোন প্রোভাইডের মাধ্যমেও কিন্তু বিভিন্ন কোম্পানিগুলোকে একটু যাতে ঘুরে দাঁড়ায় সেই জন্য কিন্তু সাহায্য করতে পারে। তো এইভাবে এই মোকাবিলাটা কিন্তু এখন পরিস্থিতিটা কিন্তু মোকাবিলা করা যেতে পারে, কিন্তু এর কিছু একটা নেগেটিভ এফেক্টও থাকে। আবার এক্ষেত্রেও কিন্তু একটা মুদ্রাস্ফীতির সম্ভাবনা কিন্তু অন্য দিক থেকেও থাকে। আমাদের হাতে মিনিট 5 মতন সময় থাকছে, আমরা তার মধ্যে আলোচনা কমপ্লিট করার চেষ্টা করব। তো মনিটারি পলিসির মধ্যে আর কিছু রয়েছে আমাদের? মনিটারি পলিসির মাধ্যমে আর কিছু নেই, মোটামুটি এইগুলোই থাকছে। আর এইগুলোর মধ্যে একটা নেগেটিভ এফেক্টও কিন্তু আবার পরে প্রত্যেকটাই যেহেতু সুবিধা এবং অসুবিধা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটারও একটা নেগেটিভ এফেক্ট আমরা রয়েছে। যেরকম কি প্রচুর পরিমাণে যদি লোন নেয় তখন কিন্তু আবার প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয়, সেক্ষেত্রে কিন্তু আবার মানুষের চাহিদাটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আবার যদি সাপ্লাইয়ের তুলনায় চাহিদাটা যদি সেক্ষেত্রে খুব ভারে বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু পুনরায় কিন্তু মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা থাকে। তো স্বাভাবিকভাবেই এই ক্যালকুলেশনটা কিন্তু খুবই জটিল। একেই তো আমাদের করোনা পরিস্থিতির জন্য অর্থব্যবস্থা ভেঙে পড়েছে, সেক্ষেত্রে একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তার ক্ষেত্রে যদি যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি যেটা হয়েছে, তার জন্য কিন্তু আরও সেটা জটিল হয়ে ক্রমশ পড়ছে। তো এই টোটাল কনসেপ্টটা কিন্তু তৈরি বলাটা যতটাই সোজা, কিন্তু করাটা কিন্তু তার থেকে প্রায় 10 গুণ কঠিন। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথম যে টার্গেট হচ্ছে কি, যুদ্ধকালীন পরিস্থিতিটা কিন্তু বন্ধ করা, আটকানো। তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। ইতিমধ্যে যে খবরটা উনি বললেন এইমাত্র, যে বিভিন্ন দেশ রাশিয়ার থেকে সরে আসছে, বা বিভিন্ন যে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো করতো সেগুলোর থেকে দূরে সরে আসছে, সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিটা মোকাবিলা করতে হবে, যদি না রাশিয়া নিজে থেকে তৎপর হয় এবং নিজে থেকে যদি এই যুদ্ধকালীন পরিস্থিতি থেকে সরে না আসে। তো মোটামুটি এইগুলোই রয়েছে। আর এই ক্ষেত্রে আর আজকের কোনো নতুন আপডেট কিছু এখনো পর্যন্ত আমরা তো নজর রেখেছি, তবে হাতে সময়টা প্রায় মিনিট 3 মতো যদি থাকে আমাদের, তাহলে আর একদম শেষ বেলায় অনুষ্ঠানে তো আমরা আর কি আলোচনা মানে একদম ছোট্ট করে ছুঁয়ে যেতে পারি, এবং দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষা মোটামুটি দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য, যদিও এই টপিকটা যেটা আজকে বললাম পুরোটাই সিলেবাসের বাইরে, অনেকেরই এটা সম্পর্কে ধারণা নেই, বা অনেকে মনে করছেন যে যুদ্ধ হচ্ছে, হোক, তাতে আমাদের দেশে কোনো এফেক্ট পড়বে না। তো তাদের জন্য আমি ধারণা দেওয়ার জন্য আজকে আমি প্রোগ্রামটা আসলাম এবং এটা বললাম। তো সেক্ষেত্রে কিন্তু যেটা আমি বললাম, যেটা হালকাভাবে নিলে কিন্তু চলবে না, যে এই যুদ্ধকালীন পরিস্থিতিটাকে। আর এখানে এবার যেহেতু এটা সিলেবাসের বাইরে, তো সেক্ষেত্রে এর মধ্যে থেকে কিন্তু চিন্তা নেই, 11-12 কারোরই কোনো কোশ্চেন আসবে না। এবারে গ্র্যাজুয়েশনের কিছু জিনিস আসতে পারে, সেটা গ্র্যাজুয়েশনে যারা ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ছে বা হায়ার স্টাডিজ করছে তাদের একটু ডিটেলস এগুলো পড়তে হবে। তো সেইগুলোর থেকে তার আগে আমি একটু বলে দিই, যেহেতু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষাটা একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তো তাদের জন্য বলা যে তোমরা বিশেষ করে বিভিন্ন যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে, সেই টেস্ট পেপারের কোশ্চেনগুলো কিন্তু ফলো করবে। বিশেষ করে এমসিকিউ এসএকিউ যদি তোমরা টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ করো, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে 100% তোমরা কমন পাবে, এইটুকু আমার বিশ্বাস রয়েছে। আর এই ক্ষেত্রে তোমাদের পড়াটা যাতে সুবিধাজনক হয়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, যে টেস্ট পেপারগুলো রয়েছে সেগুলো চ্যাপ্টারগুলো আগে ভাগ করে নাও। ধরো যেরকম কি চাহিদার থেকে শর্ট কোশ্চেন আসে, চাহিদা স্থিতিস্থাপকতা থেকে শর্ট কোশ্চেন আসে, বা উৎপাদন ব্যয় থেকে শর্ট কোশ্চেন আসে, এরকম বিভিন্ন যে চ্যাপ্টারগুলো থেকে শর্ট কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলো খাতায় আগে লিখে নাও। লিখে একটা ধরো চাহিদার চ্যাপ্টার লিখে সেটার জন্য 2 পেজ খালি রাখলে, তারপরে চাহিদা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা রাখলে সেখানে যাবে 2 পেজ খালি রাখলে, এরকমভাবে চ্যাপ্টারগুলো আগে লিখে নাও। তারপরে কি করবে না, যে এমসিকিউগুলো রয়েছে, ধরো তোমার সেট রয়েছে, একটা টেস্ট পেপারে 6টা সেট রয়েছে, সেই 6টা সেটের থেকেই তো প্রথমের কোশ্চেনটা চাহিদা থেকে আসছে। তো
প্রত্যেকটা পেজের যে প্রথম কোশ্চেনটা রয়েছে সেই প্রথম কোশ্চেনটা কালেক্ট করো, কালেক্ট করে চাহিদার যে তুমি জায়গা রেখেছিলে চ্যাপ্টার ওয়াইজ সেখানে তুমি লিখে নাও কোশ্চেনগুলো। তাহলে কি হবে না, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো কিন্তু তুমি টেস্ট পেপার থেকে পেয়ে গেলে। সেরকম বিভিন্ন কোম্পানির টেস্ট পেপার বেরোয়, 3-4 ধরনের টেস্ট পেপার বেরোয়, 3-4টে কোম্পানির, সেই প্রত্যেকটা টেস্ট পেপার থেকে কিন্তু এইভাবে দেখা গেল যে যদি 6টা করে সেট থাকে এবং 4টে যদি টেস্ট পেপার থাকে তাহলে কিন্তু তুমি 24খানা প্রশ্ন চাহিদার চ্যাপ্টার থেকে পেলে। ঠিক একইভাবে একেবারেই। কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলোর থেকেও এবং কিন্তু তুমি পাবে। সাজেশন ফলো করতে হবে। তবে হ্যাঁ। হাতে সময় একদম ফুরিয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে এখানে আজকে আসার জন্য। আপাতত এডুকেশন অনলাইন থেকে বিদায় নিচ্ছি। আবার পরবর্তী পর্বে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।